আজকে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য কিছু সুখবর রয়েছে। আমি আশা করি আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। যে কোনো সময় একটা যে কোনো দুর্ঘটনা আওয়ামী লীগ ঘটাই দিতে পারে। কি ঘটতে চলছে? আসিফ নজরুল ইসলামের সরকারি বাসভবনের বাগানে একটা জিনিস পাওয়া গেছে, আর ওই জিনিসটা পাওয়ার পরপরই পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট মানে সিটিটিসি আপনার এই জিনিসটা পাওয়ার পরে তারা বলছেন যে এটা একটা ড্রোন। আসিফ নজরুলের বাসভবনে, আসিফ নজরুল হচ্ছেন একজন উপদেষ্টা, আইন উপদেষ্টা, তার বাসভবনে ড্রোন পাওয়া গেছে। এখন ড্রোনটি পাওয়া গেছে আসিফ নজরুলের যে বাসা আছে তার বাগানে, এখানে আম গাছের নিচে। ডক্টর ইউনূসের রং শুরু হয়ে গেছে, এই সরকারের রং শুরু হয়ে গেছে, এরা এখন ঠুস হয়ে যাবে। হঠাৎ করে দেখবেন সকালে শুনবেন এরা পালিয়ে গিয়েছে, সেনাবাহিনী হাতে ক্ষমতা চলে গিয়েছে, সেনাবাহিনী আবার বিএনপি অন্যান্য দলের সাথে বসে একটি তত্ত্বাবধায়ক সরকার দিয়েছে, তারপর একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করেছে। কারণ কোনো নাই, সকল সেক্টর এখন খেয়ে চুষে টাকা পয়সা সব লোপাট হয়ে গিয়েছে। আপনারা জানেনও না, অনেকে জানে বলে কিন্তু মিডিয়াতে অনেক কিছু প্রচার হয় না। যে আন্তর্জাতিক যে খেলাগুলো বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ খেলছে, সেই খেলাগুলো যদি শেখ হাসিনার পক্ষে কিংবা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে একে একে যাওয়া শুরু করে, তাহলে কিন্তু শেখ হাসিনার এখানে দেশে ফেরার যে বিষয়টি রয়েছে সেটিও যেমন প্রায়োরিটি পাবে, একইভাবে বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশের যে রাজনীতি রয়েছে সেই রাজনীতির মাথা চাড়া দেওয়ার যে বিষয়টি রয়েছে সেই বিষয়টিও কিন্তু অনেক বেশি প্রায়োরিটি পাবে। বাংলাদেশের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে? বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের সেনাপ্রধান ডিসিদের সরকারি কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন, কিছু হুকুম জারি করেছেন, এরকম লেখালেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছিল। এই নির্দেশনাগুলো ডিসিদেরকে, জেলা প্রশাসকদেরকে সেনাবাহিনী প্রধান দিয়েছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোয়াইব আপনাদের সাথে আছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থাম্বনেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। সো আশা করবো এক মুহূর্ত না টেলে সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সো চলুন শুরু করি, লেটস বিগিন। তো আসিফ নজরুল ইসলাম, আপনি যদি আজকের দিনে বলেন যে এই মানুষটাকে কোন দল সাপোর্ট করে, তিনি এই মুহূর্তে সবারই চক্ষুশূল। যেমন আওয়ামী লীগের কাছে তিনি সবচেয়ে বড় একজন ভিলেন, বিভিন্ন পোস্ট, বিভিন্ন নেতাকর্মীদের স্ট্যাটাস এটাকেই প্রমাণ করে। অপরদিকে বিএনপির কাছেও তিনি কিন্তু একজন বড় ধরনের খলনায়কে পরিণত হয়েছেন। অনলাইন ইনফ্লুয়েন্সার বা কিংদের কাছে তিনি একটা খলনায়ক, জামাতের কাছেও তিনি কিন্তু খলনায়ক। দিন শেষে আসিফ নজরুল ইসলাম তিনি কার? আমরা কথা বলছি হঠাৎ করে গতকালকে থেকে ডক্টর আসিফ নজরুল ইসলামের বাসভবনে যে নজিরবিহীন নিরাপত্তা আপনার দেওয়া হচ্ছে, আসলে ঘটনা কি? ঘটনার শুরুটা হয়েছে আসিফ নজরুল ইসলামের সরকারি বাসভবনের বাগানে একটা জিনিস পাওয়া গেছে, আর ওই জিনিসটা পাওয়ার পরপরই পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট মানে সিটিটিসি আপনার এই জিনিসটা পাওয়ার পরে তারা বলছেন যে এটা একটা ড্রোন। এখন সরকারি বাসভবনের বাগানে এই যে ড্রোনটা পাওয়া গেছে, এটা কিন্তু হালকা ভাবে নিচ্ছে না আমাদের সরকার। কজ আসিফ নজরুল ইসলাম সরকারের গুরুত্বপূর্ণ একটা পদ এবং মন্ত্রণালয় সামলাচ্ছেন। এই ড্রোনের মাধ্যমে সেখানে বোমা বিস্ফোরণ করা যেতে পারতো, অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটতে পারতো। তো সেই কারণে পুলিশ বলছে যে সকাল 9:15টার দিকে আসিফ নজরুলের বাসভবনের সামনের বাগানে, সামনের যে আম গাছের বাগান, সেখানে একটা ড্রোন পড়েছিল। মালি সালমা হক, যিনি এই বাগানটাকে দেখাশোনা করেন, সেটি দেখে আইন উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা দেলোয়ার হোসেনকে জানান। খবর পেয়ে আপনার দেলোয়ার হোসেনের থেকে ডক্টর আসিফ নজরুল ইসলাম যখন ফোন দেন, তখন সিটিটিসির যে ইউনিট আছে তারা চলে আসেন। তারা চলে এসে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ডিজিটাল ফরেন্সিক টিম তারা এই ড্রোনটি উদ্ধার করে সেটি ফরেন্সিক পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। বর্তমানে ড্রোনটি সিটিটিসির ফরেন্সিক ল্যাবে বিশ্লেষণের জন্য রাখা হয়েছে। মেড ইন চায়না লেখা, এর টেক অফ ওজন হচ্ছে 249 গ্রাম। তাতে কোনো মেমোরি কার্ড ছিল না, ব্যাটারি আলাদা অবস্থায় ছিল। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় যে বিকেল 5:29 মানে আগের দিন ড্রোনটি সেখানে অবতরণ করে। অবশ্য আশপাশের অন্য সিসিটিভির ফুটেজে ড্রোনটির গতিবিধি পর্যবেক্ষণ করা যায়নি। পুলিশ বলছে যে এই ঘটনায় তদন্ত চলছে এবং আইন উপদেষ্টার বাসভবনে নিয়মিত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আর আপনারা জানেন যে কোনো সরকারি যারা কি বলে যে বড় বড় পদ পদবিতে বসে থাকেন, সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সামলান, তাদের জীবনের একটা রিস্ক আমাদের দেশে সবসময় ছিল, ভবিষ্যতে হয়তো বা থাকবে। আর যেহেতু ডক্টর ইউনূসের পর আসিফ নজরুল স্যার খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা হোল্ড করেন, সো এই মুহূর্তে তার বিরুদ্ধে এনসিপি ছাড়া, মানে তার পক্ষে এনসিপি ছাড়া বাকি যতগুলো রাজনৈতিক দল আছে সবারই তিনি চক্ষুশূল। আর বিভিন্ন সময় আওয়ামী লীগের যে বক্তব্যগুলো আসে, সেই বক্তব্যগুলো থেকে যারা এই সরকারের সাথে সম্পৃক্ত, এনসিপিরও আপনি দেখবেন জীবন দেওয়া হলেও তারা কেন আওয়ামী লীগের বিচার চায়, কারণ আওয়ামী লীগের সাথে তাদের জীবনটাই থাকবে না, এটাই তাদের ভয়। এমনকি যারা এই সরকারের গুরুত্বপূর্ণ পদ পদবিগুলোতে ছিলেন বা শেখ হাসিনা বা আওয়ামী লীগ নিয়ে প্রতিদিন বক্তব্য দিচ্ছেন, তাদেরও কিন্তু
একটা ডর ভয় ভিতরে কাজ করে যে কোনো সময় একটা যে কোনো দুর্ঘটনা আওয়ামী লীগ ঘটাই দিতে পারে, আবার অন্য কেউ ঘটাইও এই দোষ আওয়ামী লীগের উপর চাপাইতে পারে, কারণ এই মানুষগুলো সরকারের খুবই গুরুত্বপূর্ণ কি পয়েন্টে বসে আছেন। তো সেই কারণে পুলিশের বক্তব্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। আর কি বলা হয় যে মানে এখানে এই যে ড্রোনটা ঢুকছে এটা তো নীতিতে ঢুকে না যে গেটে 4 জন পুলিশ থাকলো ঢুকে গেল, সেখানে সিসিটিভি ফুটেজ লাগানো হয়েছে, আরো এক্সট্রা যে নিরাপত্তা প্রযুক্তিগত সেগুলো দেওয়া হচ্ছে। আর এই ড্রোনটাকে বিচার বিশ্লেষণ করে তদন্ত করে পরবর্তী স্টেটমেন্ট হয়তো পুলিশ দিবে। কি ঘটতে চলছে? যুক্তরাজ্যের যে আদালত রয়েছে সেই আদালত যদি মানহানির মামলা গ্রহণ করতে স্বীকৃতি দেয় তাহলে তারা সেখানে মামলা করবেন। এখন প্রকৃতপক্ষে আসলে কোন বিষয়ে মামলা হতে চলেছে, বা হঠাৎ করে যুক্তরাজ্যের আদালতে কেন মানহানির মামলা করার অনুমতি চাইলো আইনজীবীরা, এবং এই আইনজীবীরা আসলে কারা, এই বিষয়গুলো জানা আসলে খুবই দরকার। এবং এই বিষয়গুলোর সাথে কিন্তু বাংলাদেশের যিনি সম্প্রতি ক্ষমতাচ্যুত হয়েছেন প্রধানমন্ত্রী ছিলেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, ওনার প্রসঙ্গ কিন্তু এখানে ওতপ্রোতভাবে জড়িত। মূলত আন্তর্জাতিকভাবে যে গেমগুলো আওয়ামী লীগ করছে, বা আওয়ামী লীগ বিভিন্নভাবে কিন্তু আন্তর্জাতিক যে সকল ফর্মুলা অনুসরণ করছে, সেই ফর্মুলার একটি অংশ হয়তোবা এই বিষয়টি হতে চলেছে। এবং আন্তর্জাতিক মহলগুলো যেভাবে কাজ করছে আওয়ামী লীগের পক্ষে বিগত দিনগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কিন্তু আওয়ামী লীগ অনেক তৎপর হয়েছে এবং বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে। এবং দেশের অভ্যন্তরীণ যে রাজনীতি রয়েছে সেই অভ্যন্তরীণ রাজনীতিও কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের পদচারণ আমরা লক্ষ্য করছি। সেই হিসাবে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো যদি প্রকৃতপক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের ফেভারে চলে আসে, বা বাংলাদেশ আওয়ামী লীগের যিনি সভানেত্রী রয়েছেন শেখ হাসিনা উনার ফেভারে চলে আসে, তাহলে উনি বাংলাদেশে ফেরা কিংবা বাংলাদেশে চলে আসার যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু অনেকটাই এখানে সুদূর প্রসারী ফলাফল নিয়ে আসবে। এখন প্রকৃতপক্ষে আসলে কি হয়েছে যুক্তরাজ্য আদালতে, এই বিষয়টি মূলত আমি আগে একবার বলেছিলাম যে টিলিপ সিদ্দিকীর প্রসঙ্গ। টিলিপ সিদ্দিকীর বিষয়ে যে মামলাটি হয়েছে বাংলাদেশে, বা বাংলাদেশের দুদক যে তদন্ত করেছে, সেই তদন্তে কিন্তু কোনো ধরনের ফলাফল আসেনি। অর্থাৎ এখানে দুদকের ব্যর্থতা প্রকাশ করা হয়েছে এবং দুদক কোনো ধরনের তথ্যভিত্তিক প্রমাণ টিলিপ সিদ্দিকীর বিরুদ্ধে জোগাড় করতে পারেনি, অথবা তারা সেই প্রমাণগুলো সংগ্রহ করতে পারেনি। মোট কথা এখানে বলা যায়, যেহেতু কোনো প্রমাণ সংগ্রহ করতে পারেনি, তার মানে টিলিপ সিদ্দিকীর নামে যে সকল অভিযোগ দায়ের করা হয়েছে সেই অভিযোগটি মিথ্যা পরিগণিত হয়েছে। তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিচার বিভাগ কিংবা দুদক এই বিষয়ে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি। যদিও তারা কোনো বিবৃতি দেয়নি, কিন্তু বাংলাদেশের গণমাধ্যম সমূহ কিন্তু এই বিষয়টি প্রচার করেছে। যদিও এই মামলাটি একটি ব্যক্তিগত মামলা বা একজন ব্যক্তি মামলা করেছেন, তবু এই বিষয়টি নিয়ে কিন্তু টিউলিপ সিদ্দিকের আইনজীবী যারা রয়েছেন তারা মূলত বেশ সোচ্চার হয়েছে। এবং বাংলাদেশে যারা টিউলিপ সিদ্দিকির পক্ষে আইনি লড়াই লড়েছেন তারাও কিন্তু টিউলিপ সিদ্দিকিকে মানহানির মামলা করার জন্য বাংলাদেশের আদালতে প্রস্তাবনা দিয়েছেন। তবে আমরা জানি যে কোনো মামলা যখন একটি আন্তর্জাতিক পদ্ধতিতে, আমরা এই বিষয়টি খুব ভালো করে জানি যে টিউলিপ সিদ্দিকি কে এবং উনার বর্তমান পজিশন কি। সুতরাং উনি যে অবস্থানে রয়েছেন সেই অবস্থান থেকে শুধুমাত্র যে বাংলাদেশের আইনজীবী দিয়ে এই বিষয়টি কাভার করছেন তা কিন্তু নয়, বরঞ্চ আন্তর্জাতিক আইনজীবীরাও বা যুক্তরাজ্যের যে সকল আইনজীবী রয়েছেন ওনার পক্ষে, তারাও কিন্তু এই বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় কিন্তু তাদের যে তাদের পরামর্শ অনুযায়ী তারা মনে করছেন যে বাংলাদেশের বিচার বিভাগ, বাংলাদেশের তদন্ত, এমনকি বাংলাদেশের বর্তমানে যে একটি আদালত রয়েছে সেই আদালতটিও কিন্তু একটি প্রহসনের আদালত হয়ে দাঁড়িয়েছে। এবং যুক্তরাজ্যের যে সকল আইনজীবী রয়েছেন, কনসালটেন্ট, তারা টিউলিপ সিদ্দিকীকে পরামর্শ দিয়েছেন যে আপনি যদি চান তাহলে যুক্তরাজ্যের যে আদালত রয়েছে সেই আদালতে আমরা একটি প্রতিবেদন দিতে পারি, এবং যুক্তরাজ্যের যে আদালত সেই আদালত যদি আমাদের প্রস্তাবে রাজি হয় বা আমাদের অনুমতি দেয় তাহলে আমরা এখানেই একটি মানহানির মামলা করব। এবং অন্তর্বর্তীকালীন সরকারের এই যে প্রহসনের বিচারিক ব্যবস্থা কিংবা মানহানি করার চেষ্টা, ভুয়া মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার যে একটি অপচেষ্টা, সেই অপচেষ্টার বিরুদ্ধে আমরা এখান থেকে আইনি লড়াই লড়ব। তবে গণমাধ্যমে দেয়া এই সকল আইনজীবীর তথ্য মতে এখন পর্যন্ত টিউলিপ সিদ্দিকী প্রকৃতপক্ষে কি বার্তা দিলেন, বা উনি প্রকৃতপক্ষে যুক্তরাজ্যের যে আদালত রয়েছে সেই আদালতে মামলা করবেন কিনা, এ বিষয়ে স্পষ্ট কোনো বার্তা জানা যায়নি। অর্থাৎ টিউলিপ সিদ্দিকী এখন পর্যন্ত এই বিষয়ে মুখ খুলেননি। আমরা বিগত দিন দেখেছি যে টিউলিপ সিদ্দিকী গণমাধ্যম কর্মীদের সামনে মুখ খুলেছেন এবং উনি স্পষ্টভাবে বলেছেন যে এটি আসলে ওনার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র হচ্ছে এবং এটি ইচ্ছাকৃতভাবে অন্তর্বর্তীকালীন সরকার করছে রাজনৈতিকভাবে হেনস্থা করার জন্য। এই যে একটি বিষয়, এই বিষয়টি বলার পর আমার মনে হয় যে যুক্তরাজ্যের যারা আইনজীবী ফোরাম রয়েছেন এবং আইনজীবীর পক্ষ থেকে যারা টিউলিপ সিদ্দিকীর পক্ষে লড়াই করছেন, তারা এই বিষয়টিকে কিন্তু যুক্তরাজ্যের যে আদালত রয়েছে সেই আদালত পর্যন্ত নিয়ে যাবেন। এবং যুক্তরাজ্যের এই আদালত কিন্তু আমরা জানি যে আন্তর্জাতিক যে সকল মানবাধিকার সংস্থা রয়েছে সেই সকল মানবাধিকার সংস্থার সাথে সম্পৃক্ত, এবং তারা যে রায়টি দিবে সেই রায়টি কিন্তু আন্তর্জাতিকভাবে অনেকটাই গ্রহণযোগ্য হবে। সুতরাং এখন আসলে দেখার অপেক্ষায় যে টিউলিপ সিদ্দিকীর আইনজীবী যারা রয়েছেন তারা যে প্রতিবেদনটি দিয়েছেন বা যুক্তরাজ্যের আদালতের কাছে যে অনুমতি তারা চেয়েছেন সেই অনুমতি সাপেক্ষে যুক্তরাজ্যের আদালত তাদেরকে মানহানি করার মামলা
অনুমতি দেয় কিনা। যদি অনুমতি দেয় তাহলে তারা সেটি যদি করে থাকেন এবং দিলীপ সিদ্দিকী যদি সেটি করেন, তাহলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারে এই যে নিরপেক্ষতা বিষয়ক যে প্রশ্নটি উঠছে, কিংবা যেভাবে প্রহসনের মামলা দিচ্ছেন, বাণিজ্যিক মামলা দিচ্ছেন, এগুলো নিয়ে যেভাবে প্রশ্ন উঠছে, সেই বিষয়টি কিন্তু আরো ঢালাওভাবে আন্তর্জাতিক মাধ্যমে উঠে যাবে। এবং আমি প্রথমেই বলেছি যে আন্তর্জাতিক যে খেলাগুলো বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ খেলছে, সেই খেলাগুলো যদি শেখ হাসিনার পক্ষে কিংবা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে একে একে যাওয়া শুরু করে, তাহলে কিন্তু শেখ হাসিনার এখানে দেশে ফেরার যে বিষয়টি রয়েছে সেটিও যেমন প্রায়োরিটি পাবে, একইভাবে বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশের যে রাজনীতি রয়েছে সেই রাজনীতির মাথা চাড়া দেওয়ার যে বিষয়টি রয়েছে সেই বিষয়টিও কিন্তু অনেক বেশি প্রায়োরিটি পাবে। সেনা প্রধানের কিছু কথা নিয়ে লেখালেখি হচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে 5-6টা পয়েন্ট দিয়ে আরও একটু বেশি এগিয়ে যে আলোচনাটা করা হচ্ছিল। অনেকে বলার চেষ্টা করেছিলেন যে সেনাবাহিনী প্রধান ডিসিদেরকে এই নির্দেশনাগুলো দিয়েছেন। সেগুলো কি ছিল? সেগুলোর মধ্যে ছিল হচ্ছে বিনা অপরাধে কাউকে গ্রেপ্তার মামলা দেওয়া যাবে না, যদি মামলা রাজনৈতিক উদ্দেশ্য হয় সেগুলো খারিজ করা হবে, পুলিশ আর কারো আজ্ঞাবহ হয়ে থাকবে না, তাদের কাজ তারা স্বাধীনভাবে পরিচালনা করবে, মব সহ্য করা হবে না, সবার রাজনৈতিক মিছিল মিটিং করার অধিকার রয়েছে, ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য সেনাবাহিনীর যা যা করা দরকার, পুলিশের যা যা করা দরকার সেগুলো করবে। সুন্দর সুন্দর কথা, সেগুলো সেনাবাহিনী প্রধান বললেও কিংবা না বললেও কথাগুলো সুন্দর এবং কথাগুলো সমর্থনযোগ্য। সেনাপ্রধান বলেছেন কিনা এটাই হচ্ছে ইস্যু, বলা একটা ইস্যু, আর একটা হচ্ছে তার কথাটাকে ফেসবুকে প্রচারণা চালানো যে এই নির্দেশনাগুলো তিনি ডিসিদেরকে দিয়েছেন যেন ডিসিরা এগুলো পালন করে। সেনাবাহিনী প্রধান ডিসিদেরকে নির্দেশনা দেওয়ার এখতিয়ার রাখেন না, সুতরাং এটা যে মিথ্যা এটা পরিষ্কার। আইএসপিআর থেকেও জানানো হয়েছে এই ধরনের প্রচারণা ফেক। কিন্তু যে ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, আমরা যে ভিডিওটা দেখেছি সেই ভিডিওটাতে কি ছিল? সেই ভিডিওটাতে ছিল এক্সট্রা জুডিশিয়াল ব্যাপার স্যাপার, এগুলো ঘটানো যাবে না। মাইনরিটি নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, সেই মাইনরিটি নিয়ে বেশি কথা বলা মানে আমাদের ভেবে দেখতে হবে। মব কালচার, এই মব কালচার সহ্য করা হবে না। পুলিশ এখনও ট্রমার মধ্যে আছে, নানা ধরনের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশ সব থেকে বেশি আক্রান্ত হয়েছে, তারা একটা ট্রমার মধ্যে আছে, তাদের বিরুদ্ধে নানা রকমের বিচার তদন্ত এগুলোর কারণে তারা ট্রমার মধ্যে আছে, তাদের ট্রমা এখনও কাটেনি। যতদিন পর্যন্ত পুলিশের ট্রমা না কাটছে ততদিন পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকবে। এই ব্যাপারগুলো তিনি বলেছিলেন। ফ্রি ফেয়ার ইলেকশনের কথাও তিনি বলেছেন।